ওকে, আমরা এইচ ট্যাগ এবং পি ট্যাগটা অ্যাড করলাম। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রিড মোর বাটনটাতে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাচ্ছে, অর্থাৎ অন্য আরেকটা পেজে লিংক আপ হচ্ছে বা অন্য আরেকটা ব্রাউজারে যাচ্ছে। আমি যদি চাই আরেকটা ছোট্ট একটা সাব হেডিং লিখবো, ধরেন H1 এর নিচে আমি লিখবো H2, সো H2 দেন লেস দেন গ্রেটার দেন H2, তারপর দিবেন স্ল্যাশ, এখানে লিখবো ট্রেইনার অ্যান্ড ফাউন্ডার অফ ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড দিই। দ্য ট্রেইনার অ্যান্ড ফাউন্ডার অফ ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব। সো এটা সাব হেডিং হিসাবে কাজ করছে। তো আমি চাচ্ছি যে এই লেখার মধ্যে যদি কোনো ব্যক্তি বা কেউ কোনো ভিজিটর যদি ক্লিক করে, দে উইল রিডিরেক্ট টু মাই ফেসবুক পেজ, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার যে ফেসবুক পেজ আছে সেখানে তারা চলে যাবে। এখানে আচ্ছা, আপনাদের ব্যাচে আমি একজন স্টুডেন্টকে নিতে চেয়েছিলাম, এই যে ওনাকে হয়তোবা সবাই চিনেন, মিস্টার মিরাজুল ইসলাম, অনেকে হয়তোবা চিনেন। তো ওনাকে নেওয়ার চিন্তা ভাবনা ছিল আমার এই ব্যাচে। ওনার হাত নেই, উনি হাত ছাড়াই সব কাজ করতে পারে, উনি খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওনার কম্পিউটার একটা লাগবে, সো কম্পিউটার কিনে দিলেই উনি মোটামুটি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে। তো আপনার নিশ্চয় অবগতি আছেন, আমি যে ইউটিউব থেকে আমার যে আর্থিকভাবে যে টাকাটা আমি পাই আমার অ্যাডসেন্স থেকে, সেই টাকার অর্ধেক অংশ টাকা কিন্তু আমি অনেক অসহায় লোকদেরকে দিয়ে দিই। ইভেন আমার কিছু স্টুডেন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করে মার্কেটগুলোতে আর্নিং করে, তারাও আমাকে 5% টাকা দেয়। ইট ইজ নট, এমন না যে আমি বাউন্ড, অনেকে দেয় অনেকে দেয় না। তো সো যারা দিচ্ছে আমাকে 5%, ধরেন কেউ $200 কাজ করলো, $200 5% যত টাকা আসে সেই টাকাটা আমাকে দেয়। আমি এই টাকাটা আমি আমার মতো করে স্পেন্ড করি গরিবদের মাঝে। হয়তো বা অনেকেই জানেন না আমি কোনো ইউটিউব ভিডিও টিডিও করি না, অনেকে ডোনেট করে ভিডিও করে, তো আমি সেটা করি না। তো আপনাদের মাঝে আমি শেয়ার করছি এই জন্য। আম, ওনাকে আমার স্টুডেন্ট হিসাবে আম, আনার কথা ছিল, আজকে ক্লাস করার কথা ছিল, বাট ওনার কম্পিউটার ওভারঅল ইন্টারনেট ওয়াইফাই মিলে 25-26 হাজার টাকা লাগবে। তো যেই টাকাটা আপাতত আমার কাছে নাই, সো এই ব্যাচে আমি ওনাকে নিতে পারছি না। আর নেক্সট ব্যাচে আমি ইনশাল্লাহ ওনাকে নিয়ে নেব। সো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ওনার সাথে দেখা হবে, কথা হবে। সো এমন ব্যক্তিকে যদি আপনারা কখনো পান, আপনিও হেল্প করতে পারেন, বা এরকম টাইপের লোকজন পাইলে আমার সাথেও শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে নিয়ে ওনাদেরকে হেল্প করার জন্য। আমার তো ক্ষমতা নাই আর ওনাদেরকে হেল্প করার জন্য যদি আপনারা না থাকেন। ওকে, যেটা বলতেছিলাম ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, সো আমার গ্রুপের লিঙ্ক হলো এটা। সো আমি চাচ্ছি যে কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্স এই লিংকে ক্লিক করে, এটা লিংকের আকার কনভার্ট হবে, এখানে ক্লিক করলে আমার এই পেজে চলে যাবে। তাহলে আমি যাব এখানে, এখান থেকে ধর আমি এইচ এর নিচে করতেছি। এখানে প্রথমে আমি অ্যাঙ্কর ট্যাগ করব, অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ আমরা অনেকভাবে লিখতে পারি। এ দিয়ে যদি এখানে ক্লিক করি তাতেও চলে আসে, কিন্তু আমরা এইভাবে করব না। না করে আমরা প্রথমে এ ট্যাগ লিখবো। এ ট্যাগ লেখার জন্য এ মানে অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে হাইপার লিঙ্ক, কোনো কিছুকে লিঙ্ক আপ করতে হলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সেই লিঙ্ক আপটা করতে হয়। তো আমি কি লেস দেন গ্রেটার দেন, আমি এখানে এ লিখবো, এটাকে শেষ করি নাকি স্ল্যাশ এ, সরি। তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম শেষ করলাম। এখন আমি যদি লিঙ্ক আপ করতে হয় এর পরে স্পেস নেব, স্পেস নেওয়ার পর এইচ আর ই এফ দেওয়ার পর এটা কি বলা হয়, তারপর এই ডাবল সেমিকোলন দিবেন। দেওয়ার পর এখানে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব এখানে। আর এই মাঝখানে যেই কন্টেন্টটা রাখবেন বা যে টেক্সটটা রাখবেন সেটাই লিঙ্ক আপ হবে। আমি যদি এখানে লিখি রিড মোড,
কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আমি যদি এখানে রিলোড দেই দেখবো যে রিড মোর একটা বাটন হয়ে গেছে, আর এখানে ক্লিক করলে কোনো একটা পেজে বা কোনো একটা প্লেসে যাচ্ছে, ফ্রিল্যান্সিং ফ্রিকারে চলে আসতেছে। তার মানে আমি যদি কোনো কিছুকে লিঙ্ক আপ করতে হয় বা কোনো লিঙ্ক হাইপার লিঙ্ক বা কোনো জায়গায় লিঙ্ক করতে হয় তাহলে আমার এ ট্যাগ ইউজ করব, তাই না? আসেন আবার আবার আমি দেখাচ্ছি এ ট্যাগটা কিভাবে অ্যাড করে। আমি প্রথমে লেস দেন গ্রেটার দেন এ নেব, স্পেস লেস দেন গ্রেটার দেন তারপর এ নেব, এটাকে শেষ করে দেব। তো এ ট্যাগ শুরু এ ট্যাগ শেষ। এ ট্যাগ যেখানে শুরু হয়েছে এখানে এর পর স্পেস নেব, নেওয়ার পর এইচ আর ই এফ হাইপার রেফারেন্স রিং, ওকে দেওয়ার পর আমি এটা কি বলে এটাকে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন, ওকে। সো ইকুয়াল সাইনের পর আমি ডাবল সেমিকোলন নেব, এই ডাবল সেমিকোলনের মাঝখানে আমি আমার যে লিংকটা আমি সেটা বসাবো, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার লিংকটা। আর মাঝখানে আমি যেই কন্টেন্টটাই রাখি না কেন সেই কন্টেন্টটা লিংক আপ হয়ে যাবে, এই লিংকে চলে যাবে। সো আপনি যদি আমি যদি H2 এই H2 কে লিংক আপ করতে চাই তাহলে H2 টাকে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই মাঝখানে বসিয়ে দেই, তার মানে H2 টা এর ভিতরে বসে গেছে, তার মানে H2 টা কি এখন লিংক করা হয়ে গেছে, তাই কি? ক্লিয়ার? আমি লিংক আপ করার জন্য এ ট্যাগ নিয়েছি, এটা তো ক্লিয়ার। এখন আমি এ ট্যাগের ভিতরে যেই কন্টেন্টটা রাখি না কেন সেই কন্টেন্টটাই লিংক আপ হচ্ছে। এখন এ ট্যাগের ভিতরে যদি আমি H2 টা রাখি, অর্থাৎ ট্রেনার এন্ড ফাউন্ডার অফ ফ্রিল্যান্সিং ফ্রিকার, এটা কি এখন লিংক আপ হয়ে গেছে এই লিংকে। বুঝছেন কি বুঝছেন না বলেন আমাকে? বুঝতে পারছেন? ওকে গ্রেট। তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, আপনি একটু প্র্যাকটিস করলেই ইজি মানে এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। আমি রিলোড দেই, এখন দেখবো যে ট্রেনার এন্ড ফাউন্ডার অফ ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ইট লুকিং লাইক এ লিংক আপ, এখানে যদি ক্লিক করেন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারে চলে যাবে, তাই কি না? দেখেন এটা যে লিংক হইছে দেখতেই বোঝা যাচ্ছে। আমি যখন মাউসটা রাখতেছি তখন এখানে হ্যান্ডস আপ দেখাচ্ছে, মানে এটা কি বলে লিংক মানে এখানে কিছু একটা আছে জাস্ট আমাকে অ্যালার্ট করছে। এই সাইনটাকে কি বলে কেউ জানেন কম্পিউটার ভাষায়? হ্যান্ডস আপ নাকি? আর যাই আই ডোন্ট নো, হতে পারে এটা। ওকে ক্লিক করি, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারে চলে যাচ্ছে। এইভাবে আপনি যে কোনো কন্টেন্ট বা যে কোনো লেখাকে লিংক আপ করতে পারবেন। মিস্টার সাইফুল ইসলাম, জি ওকে আমি চাচ্ছি মেকিং ওকে ওয়েবসাইট, এই লেখাটাকে লিংক আপ করার জন্য ওয়েবসাইট এই লেখাটাকে আমি লিংক আপ করব, কিভাবে করতে পারি একটু বলতে পারবেন? এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা হচ্ছে এ ট্যাগ, এটা আমরা এখানে এ ট্যাগ হিসেবে আমরা যেমন এটা লিখবো, যেমন লেস দ্যান এ। ওকে আমি লিখতেছি গ্রেট এ, তারপর আমরা এ শেষ করব। জি জি স্ল্যাশ আবার এটা আবার লিখে হ্যাঁ জি এটা করব। তারপর হচ্ছে আমরা এখানে ঠিক এটার মাঝখানটায়, অর্থাৎ এই দুইটা এর মাঝখানে যে জায়গাটা, এখানে এটা তো এখানে আমরা যে ওয়েবের বাম পাশে, ওয়েবের যে বাম পাশে এখানে আমরা লিখবো যে এইচ মানে হাইপার রেফারেন্স যে বা এরকম কিছু, মানে এটা হবে এর ভিতরে এর সাথে স্পেস হাইপার রেফারেন্স লিংক, এটা তারপর এখানে যে লিংকটা যাবে সেখানে চলে যাবে, তাই না? জি জি আপনি ফেসবুক ইউজ করেন সাইফুল সাহেব? ফেসবুক তো চালান না? হ্যাঁ আমি চালাই, খুব বেশি না, আমার মাঝে মাঝে। আচ্ছা সবাই আমরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সমস্যা আছে যদি আপনার সাথে ফেসবুকে ফ্রেন্ড হতে চাই?
না না সমস্যা নেই। ওকে, জি জি ওয়েলকাম। জি জি সাইফুল ইসলাম, রাইট? জি এটা সম্ভবত, ও না, আচ্ছা, জি না আপনি নিশ্চয়ই বাড়ি কাজ জমা দিয়েছেন আমাদের এখানে, ওইখানে সম্ভবত আছে। জি জি সাইফুল সাহেব, আপনি কি সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কালেক্ট করেছেন? সবাই সবাইটা করবেন, কিন্তু আপনি করেছেন? যেহেতু আপনার সাথে কথা বলছি আপনাকে জিজ্ঞেস করি। না আমি আচ্ছা ঠিক আছে, একটু আসলে একটু কষ্ট করে সবারটা কালেক্ট করে নিবেন, ঠিক আছে? জি জি এটা আমাদের জন্য যে কতটা ইউজফুল হবে এখন বুঝবেন না, কিছুদিন পর বুঝবেন। এটা আপনার প্রোফাইল, জি রাইট? জি এটা ওকে, আমি জি জি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু দয়া করে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। জি শিওর। ওকে, আমি আপনাকে লিংক আপ করে দিচ্ছি এখানে, আর আমি এখানে দিচ্ছি কন্ট্রোল এস। আমি যদি এখানে গিয়ে রিলোড দেই, দেখবো যে সাইফুল ইসলামকে মার্ক করতেছে, একটা আন্ডারলাইন দিয়েছে, এবং এই কালারটা চেঞ্জ হয়েছে, ডিফল্ট কালার। এটা চেঞ্জ করতে হলে আমাদের সিএসএস করতে হবে। তো এখানে যদি ক্লিক করে, তো সাইফুল সাহেবের প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, আপনার প্র্যাকটিসটা যেভাবে করবেন, আমি জানি অনেকে ভালোভাবে করেন, তারপর আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ? ধরেন আপনি আমার ইউটিউব চ্যানেল দেখলেন, ধরেন আমার এই ব্রাউজারে হয়তোবা ইউটিউব চ্যানেল খুলে রাখলেন বা ইউটিউব ভিডিওটা খুলে রাখলেন, আর এই ব্রাউজার আপনি প্র্যাকটিস করলেন। ধরেন এখানে গিয়ে আপনি 2 মিনিট ওয়াচ করলেন, বা 3 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট, মানে আপনার একটা অবস্থান পর্যন্ত। ধরেন আপনি এখন এ টেক শিখতেছেন, এ টেকটা শিখাতে গিয়ে আমি 2 মিনিট 3 মিনিট যতক্ষণে শিখিয়েছি ততটুকু শিখলেন, দেখলেন, দেখার পর আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলেন। এইভাবে অনেকে এই কাজটা করেন যে পুরো ভিডিওটা আরেকবার দেখেন তারপর প্র্যাকটিস করেন। নো, দিস ইজ নট রাইট ওয়ে টু ডু প্র্যাকটিস। এভাবে প্র্যাকটিস করলে আপনি চেয়ারে ঘুম ছাড়া আর কিছু হবে না, একটু পরে চেয়ারে ঘুমিয়ে যাবেন। আপনাকে আপনার ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখতে ভালো লাগবে না, একটা বোরিং চলে আসবে। সে জাস্ট একটা পার্ট, দ্যাট মিনস 2 মিনিট 3 মিনিট যতক্ষণে লাগে একটা পার্ট বাই পার্ট করে করে ভিডিও দেখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন। আপনার রেজাল্টটা যখন 2 মিনিট পর পর ইনস্ট্যান্ট পাচ্ছেন, আপনার কাছে কিন্তু একটা ভালো লাগার জিনিস কাজ করবে, তাই কি? যে হ্যাঁ, তো আমি তো পাচ্ছি, ও ওয়াও, আমি যেহেতু পারছি তাহলে প্র্যাকটিস করতে থাকি। মেয়েরা এই ভুলটা অনেক সময় করে থাকেন, একসাথে ভিডিওটা দেখেন পরে একসাথে প্র্যাকটিস করেন। নো, ডোন্ট ডু দিস। ওকে, তাহলে আমার অ্যাঙ্কর ট্যাগের কাজ শেষ। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কোনো আর কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে লিংক আপ করতে হয়, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে? না, নাই। ওকে, গ্রেট। তাহলে আমি এখন চলে যাচ্ছি বাটন ট্যাগ। আসেন এই দিকে দেখেন, এখানে দেখেন কিছু বাটন আছে, এই যে বাটন, এই বাটন, এই বাটন, এই বাটন, বা এখানে কিছু বাটন। বাটন ট্যাগটাকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হলো বাটন তার নিজস্ব একটা ট্যাগ আছে, যে ট্যাগটা ইউজ করে আপনি বাটন তৈরি করতে পারবেন। আরেকটা আছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন তৈরি করতে পারবেন। যেমন আমি যদি এখন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন তৈরি করতে চাই, এই যে কিছুক্ষণ আগে রিড মোর বাটনটা তৈরি করছি না, এটাও তো এক ধরনের বাটন, তাই না? কিন্তু আপনি যদি বাটন ট্যাগ দিয়ে বাটন তৈরি করেন, তাহলে এইচটিএমএল তার নিজস্ব একটা রূপ প্রদান করবে। যেমন আমি যদি এ দিয়ে ট্যাব ক্লিক করি, তাহলে অ্যাঙ্কর ট্যাগটা চলে আসছে। ধরুন আমি এখানে লিংক আপ করছি, এই হ্যাশট্যাগ দিয়েছি রিড মোর, এটা একটা বাটন হয়ে গেছে। এটাও কিন্তু এক ধরনের বাটন, কিন্তু এই বাটনটা ইট নট লুকিং লাইক এ বাটন। এটা বাটনের মতো মনে হচ্ছে না, বা মনে হলো কিন্তু বিউটিফুল না, কেমন কেমন মনে হচ্ছে। সো আমি যদি এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই, অ্যাজ লাইক এটার মতো করে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, বাটন নামে একটা নিজস্ব এইচটিএমএল ট্যাগ আছে, আমি সেটা ইউজ করব। তো একদম সহজ, লেস দেন গ্রেটার দেন, আমি এখানে ইউজ করব বাটন,
এগেইন লেস দেন গ্রেটার দেন আমি এখানে ইউজ করব বাটন, তারপর এখানে ইউজ করব কি স্ল্যাশ, মাঝখানে আমি লিখবো রিড মোর, কন্ট্রোল এস। এখানে যে রিলোড দেই দেখবো যে রিড মোর নামে একটা বাটন অ্যাড হয়ে গেছে। এখন আপনারা বলেন রিড মোর যে এটা দেখতে বাটনের মতো লাগতেছে না এটা বাটনের মতো লাগতেছে, কোনটা বাটনের মতোই লাগতেছে প্রকৃতপক্ষে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, কারণ একটা বাটন থাকলে তার নিজস্ব একটা রূপ থাকে, যেমন চারিদিকে বর্ডার থাকবে, চারিদিকে একটা একটা ব্যাকগ্রাউন্ড, নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এজ লাইক এই যে এই বাটনগুলোর মতো করে। সেজন্য আপনারা যদি বাটন ট্যাগ অ্যাড করতে চান, আপনার বাটন যে নিজস্ব ট্যাগ আছে সেটা ইউজ করবেন। এখন এই বাটন ট্যাগটা যদি আমি লিংক আপ করতে চাই কিভাবে করতে পারি? এভাবে হয়, দেখেন তো। হয়েছে, লিংক আপ হয়েছে, কিন্তু এখানে হ্যাশ প্রকাশ পাচ্ছে। তার মানে আমি কি করছি, বাটন ট্যাগটাকে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রেখে দিছি। এই যে বাটন ট্যাগটাকে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রেখেছি। অ্যাঙ্কর ট্যাগটা কেন ইউজ করেছি স্পর্শ বলেন তো? আমি এই অ্যাঙ্কর ট্যাগটা কেন ইউজ করেছি বাটন ট্যাগের প্রথম এবং শেষের দিকে? লিংক করার জন্য, বাটনে চাপ দিলে অন্য একটা যে জায়গায় লিংক করা থাকবে সেই জায়গায় চলে যাবে। ওকে, এক্সিলেন্ট। তাহলে আমাদের বাটন ট্যাগ কমপ্লিট। এখন আসেন আরেকটা ছোট্ট একটা ট্যাগ আছে। ধরেন আমি চাচ্ছি, এখানে তো অনেকগুলো লেখা আছে, তা আমি চাচ্ছি যে এই মোর এটাকে স্পেশাল একটা রূপে কনভার্ট করব, বা এই মোরটাকে আমি ডিজাইন করব। তো এটাকে ডিজাইন করার জন্য এখন দেখেন আমি যদি বাটনটাকে ডিজাইন করি বা বাটনটাকে যদি আমি কমান্ড করি, তাহলে রিড মোর পুরা জিনিসটাই তো চেঞ্জ হবে, তাই না? আমি যদি এই বাটনকে বলি বাটন কালার রেড, তাহলে রিড মোর পুরাটাই তো বাটন, তাই না? আমি আবার বলতেছি, রিড মোর যে পুরা টেক্সটটা এটা তো বাটন, তাই না? অর্থাৎ এখন আমি যদি বাটনকে বলি বাটন সাহেব তুমি রেড কালার হও, তাহলে রিড মোর পুরাটা রেড হবে না? সিএসএস এর কথা বলতেছি। এখন আমি যদি চাই যে রিড মোড, আমি চাচ্ছি এই মোডটাকে আমি আলাদা করে স্পেসিফিক ভাবে ধরবো, এটাকে শুধু মোডটাকে, সেই ক্ষেত্রে কোনো কিছুকে যদি আপনি স্পেসিফিক ভাবে ধরতে চান, আপনাকে স্ট্রং নামে একটা ট্যাগ আছে। কি ট্যাগ? স্ট্রং ট্যাগ। হ্যাঁ, হইল না তো। খুব একটা হ্যাঁ, এইচ স্ট্রং ট্যাগ। এখন আমি যদি বাটনকে কমান্ড করি যে বাটন তোমার কালার রেড হও, তাহলে রিড হও রেড হবে, মোরও রেড হবে। কিন্তু আমি যদি শুধু স্ট্রংকে কমান্ড করি, তাহলে শুধু মোডটা রেড হবে, এটা রেড হবে না। তার মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে কোন একটা স্পেসিফিক ওয়ার্ড কি যদি আপনি ধরতে চান, তাহলে স্ট্রং ট্যাগ ইউজ করতে হবে। মুখস্থ করার দরকার নাই, জাস্ট শুনে যান, প্র্যাকটিস করে যান, দেখবেন যে একটা সময় অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। কেউ কিন্তু কখনো ভাববেন না যে আমার এত জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, নো, নেভার থিঙ্ক ইট। আপনি যখন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে দেখবেন যে অটোমেটিক আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি নিজেও জানবেন না। ধরেন এখানে একটা পি ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ গুলো দেখেন তো কিরকম ভাবে সাজানো আছে, এইভাবে। তো আমি চাচ্ছি লেআউটের পরে লাইনটা ভেঙে যাবে, ভেঙে দা পয়েন্ট নিচের লাইনে আসবে। অর্থাৎ কোনো একটা লাইন যদি ভেঙে নিচে আনতে চান, তাহলে যে লাইনটা ভাঙবেন সেই লাইনের পূর্বে যে লাইনটা ভাঙতে চান, আমি চাচ্ছি এই লাইনটা নিচে চলে যাক, এভাবে নিচে চলে আসছে না? কন্ট্রোল এস এ ক্লিক করি, যে সাধারণ যে কম্পিউটার অপারেটররা এন্টার দিয়ে নিচে চলে নিয়ে আসে, তাই না? নিচে নিয়ে আসে। কিন্তু ওয়েবের ক্ষেত্রে কিন্তু এভাবে কাজ করবে না, দেখেন নিচে আসছে না। ওয়েবের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা লেখাকে নিচে আনতে চান, তাহলে যে লেখাটাকে নিচে আনবেন সেই লেখাটার পূর্বে লেস দেন গ্রেটার দেন বিআর ছোট্ট একটা ট্যাগ আছে, বিআর।
এই ট্যাগটা ইউজ করবেন। বিয়ার ট্যাগ ইউজ করা মানে ওয়েবের ভাষায় এন্টার, দেখবেন নিচে চলে আসছে। সহজ না? খুব সহজ, খুব কঠিন না কিন্তু। তো আমরা কোডিং এ অনেকে ভয় পাই যে ও মাই গড কোডিং তো অনেক কঠিন, কোডিং কি পারবো, আমার দ্বারা কি সম্ভব? না, এটা আসলে ভুল ধারণা। কোডিং খুবই সহজ যদি আপনি একটু মানে একটু যদি ধারণা নিতে পারেন। একবার যদি মাথায় ঢুকে আর মাথা থেকে কখনো বের হবে না। তাহলে আমরা কি শিখলাম? হেডিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বাটন ট্যাগ, বিয়ার ট্যাগ, স্ট্রং ট্যাগ, আরো কিছু কিছু স্পেসিফিক ট্যাগ আছে। আমি কিন্তু সব HTML শিখাবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শিখাবো, এবং বাকিগুলো আমরা কাজ করতে করতে মানে খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক শিখে যাবে। ধরেন এখন আমি একটা ওয়েবসাইটে কাজ করতেছি, হঠাৎ করে একটা ট্যাগ চলে আসলো। এই যে প্র্যাকটিস করতেছেন না, এই প্র্যাকটিসের মাঝখানে একটা ট্যাগ আপনি ইউজ করলেন, দেখবেন যে এটা আপনার আজীবন মনে থাকবে, এটা ভুলবেন না। আমি দেখি আর একটা ওয়েবসাইটে কি কি ট্যাগ থাকতে পারে। এগুলো হলো অ্যাট্যাগ, প্রত্যেকটা অ্যাট্যাগ দেখেন লিংক করা আছে, অ্যাট্যাগের মধ্যে আবার এলআই ট্যাগ করা আছে। সো এলআই ট্যাগ আমার শেখার দরকার নেই। আসেন আরেকটা ট্যাগ শিখি। ওকে, আচ্ছা আমি চাচ্ছি এই লেখাটাকে লং এস্টাবলিশ, এই লেখাটাকে আমি বোল্ড করব, মানে মোটা মোটা বানাবো। তাহলে আমরা কি ট্যাগ ইউজ করব? সিরাজুল ইসলাম, বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব বলেন? সিরাজুল ইসলাম, আমি যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে কি ট্যাগ ইউজ করতে পারি? বোল্ড বোল্ড ট্যাগ ইউজ করা উচিত। বোল্ড ট্যাগ। বোল্ড, হ্যাঁ বোল্ড। আর বিয়ার ট্যাগ ইউজ করলে বি ট্যাগ। বোল্ডের জন্য তো আমরা ন্যাচারালি বি ট্যাগ ইউজ করি, এখন এখানে কি ট্যাগ ইউজ করলে বিষয়টা আমি বলতে পারতেছি না, তো বোল্ড বি হইতে পারে। আচ্ছা বি ইউজ করে আমরা দেখি নাকি? জি ভাই। লং এস্টাবলিশ কি বোল্ড হয়েছে কিনা দেখেন তো। বোল্ড হয়েছে কিন্তু স্ল্যাশ দুই, ও আচ্ছা এখন ডাবল হয়েছে। ওকে, সো আমরা যদি কোনো কিছুকে বোল্ড করতে চাই আমরা বি ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু বোল্ড নামে কোনো ট্যাগ আছে কিনা আমি জানি না। BOLD বোল্ড, না বোল্ড নামে কোনো ট্যাগ নাই। বি ট্যাগ, বি ট্যাগ কে বোল্ড ট্যাগ হিসাবে ইউজ করা হয়। আমরা যে HTML সম্পর্কে আরো কিছু জানতে চাই, আরো কিছু HTML আছে জানতে চাই, তাহলে আমরা এখানে যেতে পারি। HTML দিয়ে সার্চ করলে w3schools.com এখানে আসবে। এখানে কি আমরা অনেক পরিমাণ HTML শিখতে পারবো, অনেক ধরনের HTML আছে। তো আমার এত HTML শেখার দরকার নাই। আমরা অলরেডি এইচ ট্যাগ শিখে ফেলছি, পি ট্যাগ শিখে ফেলছি, এ ট্যাগ শিখে ফেলেছি। ইমেজ ট্যাগটা কিছুক্ষণ পরে শিখবো আমি, এটা একটু কঠিন, সেই জন্য একটা বিরতি নেব, 10 মিনিট বিরতি। তারপর আমরা পি শিখেছি, ট্যাগ নেম দরকার নেই, PH1। বডি ট্যাগ দরকার নাই এটা। ওকে, ঠিক আছে। এখানে আমি একটা হেডিং ট্যাগ লিখি, ধরেন H1। এতক্ষণ তো কোডিং করছেন, এখন দেখেন টেকনিক দেখেন। আপনি যখন কোডিং শিখে ফেলবেন তখন যখন দ্রুত কোড করার জন্য H1 লিখবেন, লেখার পর ট্যাবে ক্লিক করবেন, অটোমেটিক কোড হয়ে যাবে। আপনি যখন কোডিং শিখে ফেলবেন H1 লেখার পর ট্যাবে ক্লিক করবেন, অটোমেটিক কোডিং হয়ে যাবে। আমি এখানে লিখলাম, কি লিখতে পারি? ওকে, শাকিল লিখি। শাকিল রিড ইন ক্লাস
6 নাকি? ওকে, এখানে আমি লিখলাম H1 এগেইন। আচ্ছা, এখানে লিখতে পারি সৌরভ। ওকে, আমি এখানে H1 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 চারটা H1 নিয়েছি। চারজনকে আমি ক্লাস 6 এ ভর্তি করে দিয়েছি এবং তারা ক্লাস 6 এ পড়ে। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যদি এখানে রিলোড দেই এবং এখানে দেখবো যে চারটায় হেডিং আকারে শো করতেছে। এখন একদম সহজ একটা কনসেপ্ট দেখেন, এই চারজন ব্যক্তি কি ক্লাস 6 এ পড়ে? কিসে পড়ে? চারজন ব্যক্তি ক্লাস 6 এ পড়ে। এখন আমি চাচ্ছি ধরেন এই সিরাজুল ইসলামকে, এখন আপনি যদি ধরেন যে কুট করতে চান এই লেখাগুলোকে, যদি আমি চাচ্ছি যে এই শাকিল রিডস ইন ক্লাস 6 এই লেখাটা রেড কালার হবে, ধরেন আমি ডিজাইন করতে চাচ্ছি এই লেখাটা রেড কালার হবে বা কোন একটা কালার হবে বা এই লেখাকে আমি ডিজাইন করব, তাহলে আমাকে কল করতে হবে কোথায়? ওকে, বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ কি শুনতে পাচ্ছেন? বিদ্যুৎ আপনি কি শুনতে পাচ্ছেন? নাই। ওকে, শামিম। জি স্যার। আচ্ছা শামিম, ধরেন এই শাকিল, সিরাজ, সৌরভ, ইসরাত এরা চারজনেই ক্লাস 6 এ পড়ে এবং চারজনের আইডি বা পরিচিতি H1। জি স্যার। বুঝছেন? চারজনে ক্লাস জি 6 এ স্যার। পড়ে, চারজনের আইডেন্টিটি বা ক্লাস বা তাদের পরিচিতি, তাদের পরিচয় হলো তারা চারজনে H1। এখন আপনি যদি সৌরভকে ডাক দেন, কিভাবে ডাক দিবেন? আপনি যদি সৌরভকে ডাক দিতে চান কিভাবে ডাক দিবেন? এনি আইডিয়া? ওকে, থ্যাংক ইউ। রিফাত। স্যার আমার ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিফাত, ওকে মাইক্রোফোনটা অফ করে দেন। রিফাত রেসপন্স করেন। রিফাত কি শুনতে পাচ্ছেন না? রিফাত আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতেছি শুনতেছি। এতক্ষণ কোথায় ছিলেন? এত লেট কেন আপনার রেসপন্স? আমি তো আনমিউট করছিলাম না। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, শাকিল, সিরাজুল, সৌরভ, ইসরাত চারজনে ক্লাস 6 এ পড়ে। চারজনের পরিচয়, জি। চারজনে হলো H1 তাদের পরিচিত, তাই না? চারটা সেন্টেন্সের জি। পরিচয় কি? তারা H1। এখন আপনি যদি সৌরভকে ডাক দেন কিভাবে ডাক দিবেন? সৌরভের আইডেন্টিটিটা শাকিলের মধ্যে লিংক আপ করতে হবে নাকি? আচ্ছা, আমি চারজনেরই কিন্তু পরিচয় H1। জি জি। এখন চারজনকে আপনি যদি ইসরাতকে ডাক দেন কিভাবে ডাক দিবেন? H1 দিয়ে না? জি, H1 দিয়ে তো। কারণ H1 দিয়ে যদি আপনি ডাক দেন, H1 এদিকে আসো। ছোটবেলায় এক ধরনের খেলা খেলতাম, কি ধরনের কানামাছি টাইপের। চারজন একজন মানে কানা হবে আর কি,
ডাক দিবে কি যে একটা একটা গল্প বলে বলে মানে এক ধরনের ছন্দ মিলিয়ে মিলিয়ে ডাকতো, আইরে আমার টিয়া। তখন টিয়ার নাম রাখা হইতো ওই পাশে 4 জনকে। তখন যে টিয়া সে এসে টুকুস করে চলে যেত। তখন সে কানা ব্যক্তি যখন আবার সে তার জ্ঞান ফিরে আসে, চোখ যখন খোলা হতো তখন ওই কানা ব্যক্তি বের করতো যে আসলে টিয়া পাখিটা কে। খেলছেন কখনো? জি জি খেলছিলাম। খেলছেন? জি আমি তো জানি আপনারা মোবাইলের যুগে জন্ম নিয়েছেন, খেলছেন, যাক ভালো। আচ্ছা, এখন যদি টিয়া পাখির নাম 4 জনের থাকে, তাহলে যদি আপনি টিয়াকে ডাক দেন তা 4 জন চলে আসবে না? জি এখন যদি আপনি এখানে H1 দিয়ে ডাক দেন 4 জন রেসপন্স করার কথা না? জি 4 জনই তো করবে স্পন দিয়ে ডাক দিলে। 4 জনই তো করার কথা, লজিক কিনা, এটাই তো যৌক্তিক। জি এটাই তো। এখন আমি যদি, তাহলে তো ঝামেলা নাই, 4 জন যদি আইসা হাজির হয় তাহলে খেলা কেমন হবে? মারামারি হবে না একটা? হুম কি মারামারি কি করছেন, ঘুষাইছেন না হামসি দিছেন? এরকম তো কি জীবনও কান্ডামি করেন নাই? আচ্ছা, করছি এগুলা। করছেন? কিভাবে জি। করছেন মারামারিটা, কিভাবে করছেন? চিমটি দিছেন নাকি ঘুষি মারছেন নাকি যা তোর সাথে আজ থেকে আর খেলবো না ঘুষা করে চলে আসছেন, কিভাবে? আব্বু মামনি আসে এটাই আজকে তোর সাথে খেলবো না সেদিকে। মারামারি করেন নাই? না না মারামারি করছি না। এমনিতে কারা মারামারি করতো? অন্যরা কি মারামারি করতো? তা তো অবশ্যই করতো। আচ্ছা, একটা নাম বলতে পারবেন? নাম ধরেন নাহিদ আছে। নাহিদ? নাহিদ। মানে আমাদের সবার ছোট ভাই নাহিদ নাকি? আপনার ছোট ভাই নাহিদ? জি সে আবার মারামারি দিকে উস্তাদ ছিল তাই না? জি খেলার সময় খুব মারামারি করতো। মারামারি করতো, যাই আজকে খবর আছে আপনার। যাই হোক, সমস্যা নেই। নাহিদের আপনি বদনাম নিয়ে পুরা পাবলিশ করে দিছেন, আমার ভিডিওটা হয়তো বা হাজার হাজার লোক দেখতে পারে, নাহিদকে দিলেন আপনি শেষ করে। যাই হোক, শেষ করুন, সমস্যা নেই। তারপরে কিন্তু আমরা একটা গল্পের মাধ্যমে এই জিনিসটা শিখতেছি। সবাই ভাবতে পারেন যে স্যার জি তো মাঝে মধ্যে অভ্রান্ত কিছু সাবজেক্ট নিয়ে কথা বলে, কখন ছোটবেলায় খেলছি সে উদাহরণ স্যার এখানে টাইনা নিয়ে আসতেছে। ভাই, উদাহরণ টেনে নিয়ে আসার বিশেষ একটা কারণ আছে, কারণ আমি এখন যে জিনিসটা শিখাতে যাচ্ছি এই জিনিসটা আপনারা ভুলে যেতে পারেন। এখন আমি যদি ধরেন এখানে ডাক দিলাম, এই শাকিলকে একটা আইডি করলাম 1 H1, শাকিলকে দিলাম তোমার নাম হলো ব্রাভো, তোমার নাম হলো সিলভার, তোমার নাম ডায়মন্ড, তোমার নাম গোল্ড। তো শাকিলের নাম দিলাম H1 ডায়মন্ড, সিরাজুলের নাম দিলাম H1 সিলভার, সৌরভের নাম দিলাম H1 গোল্ডেন, H1 ইসরাতের নাম দিলাম H1 ব্রাজিল। তাহলে আমি যদি H1 ব্রাজিল দিয়ে ডাক দিই তাহলে বাকি 4 জন জব দিবে না শুধু ইসরাত জব দিবে? বুঝেন নাই? ইসরাত জব দেবে স্যার। আচ্ছা, গুড। তার মানে আমি যদি এগুলাকে ক্লাসিফাইড করে দেই, তাদেরকে আইডি বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাবে আইডি বানিয়ে দেই বা ক্লাস করে দেই, তাহলেই তো তাদেরকে ডাকতে আমার সুবিধা হবে এবং তারাও খুব ভালো রেসপন্স করতে পারবে। কথা ঠিক কিনা? রাফি, পানি আনতে বলছি। জি স্যার। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসতেছি। ওকে, এখন আমি এই শাকিলকে আমি একটা ক্লাসে ফেলাচ্ছি যে সে এক ক্লাসের, সে বি ক্লাসের, সে সি ক্লাসের বা সে থার্ড ক্লাসের। ওকে, ধরেন আমি শাকিলকে আমি থার্ড ক্লাসে ফেলালাম যে সে থার্ড ক্লাসের লোক, মানে ক্লাস বলতে মানে একটা ক্লাস আর কি। তবে এখানে স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি ক্লাস লিখতেছি, ক্লাস CLASS ক্লাস, তারপর এইভাবে, তারপর এই ডাবল সেমিকলন, আমি এখানে দিলাম শাকিল হলো থার্ড ক্লাস, এটা তার আইডেন্টিটি। ওকে, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, শাকিল দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন আপনার ক্লাসের নাম। সিরাজুলকে দিলাম স্পেস ক্লাস নেব, এখানে নিলাম সিরাজুল, ধরেন ফার্স্ট ক্লাস, সরি এন্টার প্রেস হয়ে গেছে, ফার্স্ট ক্লাস। এখানে স্পেস দিয়ে সৌরভকে দিলাম, সরি ক্লাস
সেকেন্ড ক্লাস। এটা আবার আপনার ডিভিশন মনে করবেন না কেউ। আমি এখানে দিতে পারি ব্রাজিল ক্লাস। ওকে, ব্রাজিল দিলাম, ওনার আইডেন্টিটি ব্রাজিল। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব। সেভ করার পরে এখন যদি আমি রিলোড দেই কোনো পরিবর্তন আসবে না, কারণ আমি কিন্তু কাউকে বলি নাই তুমি এটা লাল হয়ে যাও, এটা কালো হয়ে যাও, আমি কিন্তু বলি নাই। সো কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ এখন যদি আমি ডাকি H1, আমি যদি ডাকি এখন H1, কয়জন জব দিবে বলেন রিফাত? H1 দিয়ে ডাক দিলে এই চারজনের মধ্যে কে জব দিবে? রিফাত, জি জি। আমি যদি H1 দিয়ে ডাক দিই, চারজনের মধ্যে কে জবাব দিবে? সিরাজুল ইসলাম। কেন? উনি তো ফার্স্ট ক্লাসে আছে। আচ্ছা, উনি ফার্স্ট ক্লাসে আছে, কিন্তু ওনার ওকে, তো শাকিলেরও তো H1, সবার জি। মধ্যেই তো H1 আছে। তাহলে আমি যদি H1 দিয়ে ডাক দিই, চারজনই জবাব দিবে, কারণ চারজনের মধ্যে H1 আছে। আমি যদি শাকিলকে ডাক দিতে চাই, আমি যদি বলি থার্ড ক্লাস, তাহলে কে জবাব দিবে? জি, কে শাকিল। শাকিল। ওকে, থার্ড ক্লাস শাকিল। শাকিল আপনি আছেন? রিফাত মাইক্রোফোন মিউট করেন। শাকিল আপনি আছেন? শুনতেছি। আচ্ছা, শাকিল নাই, থাকলো শাকিলকে আমরা নিতে পারছি না। আমি শুনতেছি। শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ওকে শাকিল, আমি যদি A1 বলে ডাক দেই, এই চারজনের মধ্যে কে রেসপন্স করবে? H1 বলে যদি ডাক দেই, আইরে আমার H1, এই চারজনের মধ্যে কে আসবে? চারজনই আসবে এখানে। চারজনই আসবে। আমি যদি বলি আইরে আমার সেকেন্ড ক্লাস, কে আসবে? সেকেন্ড ক্লাস বললে সৌরভ আসবে। সৌরভ আসবে। ওকে, থ্যাংক ইউ শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলামিন স্যার। বুঝছেন আপনি? স্যার বুঝছি স্যার। কোথায় আছেন আপনি? স্যার মালয়েশিয়াতে স্যার। না না, আপনার চেহারা দেখি তো, অন করেন, ভিডিও অন করেন। স্যার লাইট অফ করে দিয়েছি স্যার, আমরা তো রুমে। আচ্ছা, রুমে আছেন? রুমে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আলামিন স্যার। এখন ধরেন আমি এটা ক্লাস দিয়ে রেখেছি, ক্লাস করে চারটাকে আমি ক্লাসিফাইড করেছি। এখন আমি ক্লাস দিয়ে রাখবো না। আমাদের স্কুলে কি থাকে? আইডি থাকে রোল না, থাকে, স্যার। রোল থাকে। রোলের মধ্যে আইডি কার্ডের মধ্যে রোল নাম্বার থাকে, তাই না? স্যার। আসেন তাহলে এখন আমি আইডি দিয়ে ডাকি। এখন আমি যদি H1 কে অর্থাৎ শাকিলকে আমি আইডি দেই, আইডি, এখন আমি শাকিলকে দিলাম ব্রাভো। ওকে, সিরাজুলকে দিলাম আলফা। সৌরভকে দিলাম বিটা। ইসরাতকে দিলাম ওকে ডায়মন্ড। এখন যদি আমি ডায়মন্ড বলে ডাক দিই, কে আসবে? ইসরাত আসবে স্যার। ইসরাত আসবে। তার মানে আমরা চাইলে কোনো একটা কমন যদি থাকে সবগুলো, যদি আমরা আমরা ক্লাসিফাইড করতে পারি, নয়তোবা আমরা তাদেরকে আইডি দিয়ে রাখতে পারি। তার মানে একাধিক যদি কোনো একটা ওয়ার্ড থাকে, একটা প্যারাগ্রাফে যদি একাধিক কোনো ট্যাগ থাকে, এর মধ্যে নির্দিষ্ট কোনো ট্যাগকে ধরার জন্য হয় আমরা আইডি দিয়ে ডাকতে পারি, নয়তোবা কি ক্লাস দিয়ে ডাকতে পারি। জি স্যার। এখন আমি যদি ধর এটাকে আমি আইডি দিলাম ব্রাভো, এটাকে আবার ক্লাসও দিচ্ছি আমি, ইয়েস, ক্লাসের নাম ইয়েস। আমি আইডি দিয়ে শাকিলকে আমি আইডিও দিলাম, ক্লাসও দিলাম।
এখন আমি যদি আইডি কে ডাকি তাহলে শাকিল জবাব দিবে, ক্লাসকে ডাকলো শাকিল জবাব দিবে, তাই না? রাইট স্যার। কারণ দুইজনের আইডি, একটা ক্লাস একটা আইডি, তবে ক্লাসের চেয়ে আইডির পাওয়ার বেশি। ধরেন আমি যদি এখানে এইভাবে বলি ইএস, ধরেন আমি একটা কোড করি, সিএসএস কোড জাস্ট রাফ করতেছি, আমি যদি বলি কালার রেড, তাহলে কার কালারটা রেড হবে এখানে? শাকিলের কালার না? স্যার যদি শাকিলের ইয়েস, ক্লাসের শাকিলের ক্লাস ভিতরে অ্যাড ইয়েস, করা হয় তাহলে শাকিলের ক্লাস ইয়েস। আবার আমি যদি বলি এখানে আইডি, আইডি হলে হ্যাশ দিতে হয়, ব্রাভো। আমি বলি কালার হোয়াইট, এভাবে সিএসএস লিখতে আমরা নেক্সট ক্লাসে দেখবো, এখন জাস্ট আমি রাফ করতেছি, কন্ট্রোল এস। ওপো কি আছেন? ওপো আলামিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওপো আছেন? ওপো, ওপো কি আছেন? নাই। ফারিকুল ইসলাম আছেন? জি স্যার। ওকে স্যার শুনেন, এখন আমি বলি, দেখেন আমরা কোনো একটা টেককে আইডেন্টিটি করার জন্য তাকে আইডি দিতে পারি, নয়তো আমরা ক্লাস দিতে পারি। এখন আমি এখানে ক্লাসও দিয়েছি, আইডিও দিয়েছি, সমস্যা নাই, দুইভাবে ডাকতে পারি। এখন ক্লাসকে আমি বলতেছি কালার হবে রেড, আবার আইডি কেও বলতেছি কালার হবে হোয়াইট। আমার প্রশ্ন আপনার কাছে, এই ব্যক্তি কনফিউজ করবে না যে আমি কি রেড হবো না হোয়াইট হবো? আমাকে দুই নামেই রাখতেছে, কথা ঠিক কিনা? একটু কনফিউশন পড়বে না? ধরেন আপনার কনফিউশন করবে। হ্যাঁ স্বাভাবিক। ধরেন আপনার নাম দুইটা, আপনার নাম দুইটা, তো দুই নামে যদি ডাকে তাহলে তো একজন ডাকলো এক নামে, আরেকজন ডাকলো এক নামে, তো আপনি কোন দিকে যাবেন? একটা ইয়ের মধ্যে পড়ে যাবেন। তো এখন এই ব্যক্তি রেড কালার হবে নাকি হোয়াইট কালার হবে? আপনার যুক্তিতে কি বলে? আমি বলছি যে আইডির পাওয়ারটা বেশি, তাহলে রেড কালারই হবে, রেড হোয়াইট কালারই হবে। আচ্ছা, সবাই মনে রাখবেন আইডির পাওয়ার, আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গাতে অ্যাক্সেস নিতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। আর ক্লাস দিয়ে আপনার একটা অবস্থান পরিবর্তন করা হয়। যদি আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে ক্লাসের চেয়ে আইডির পাওয়ার অনেক, ক্লাসের চেয়ে আইডির ক্ষমতা অনেক, এটা জাস্ট মনে রাখেন। সো এখানে এটা হবে হোয়াইট কালার, বিকজ ক্লাস এবং আইডি দুইটাই বসানো আছে, কিন্তু ক্লাসের চেয়ে আইডির পাওয়ার বেশি, সেই জন্য এটা হোয়াইট হবে। এই মর্মে আমরা আইডিটাও শিখে ফেললাম কিভাবে আইডি বসাতে হয়। ঠিক 5 মিনিট পর এসে আমি ইমেজ কিভাবে অ্যাড করতে হয় দেখাবো। একটু 5 মিনিট বিরতি যাচ্ছি। ওকে, সবাই আছেন তো নাকি, না চলে গেছেন? না আছে। সবাই কি আছেন? জি আছে। ওকে, তাহলে আমরা ইমেজ কিভাবে আনতে হয় এটা একটু কমপ্লিকেটেড, সেজন্য একটু বিরতি নিয়েছি। এখানে এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ছবি আছে। এখন আমি যাচ্ছি, ধরেন এই জায়গায় আমার ছবিটা প্রকাশ পাক নিচে বা কোনো একটা জায়গায়। ছবি প্রকাশ পাওয়ানোর জন্য একটা ইমেজ ট্যাগ নামে একটা ট্যাগ আছে, ইমেজ ট্যাগের মাধ্যমে ছবি আনতে হয়। ধরেন আমি এখানে যদি আইএমজি দিয়ে এন্টার প্রেস করি তাও ইমেজ ট্যাগ চলে আসবে। এখন আমরা চাইলে এখানে ইমেজ ট্যাগে সোর্স দিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা আগে কোডিংটা শিখবো। যেমন ইমেজ ট্যাগ কে সংক্ষিপ্ত করা আইএমজি ট্যাগ বলা হয়। কি বলা হয়? ইমেজ ট্যাগ কে সংক্ষিপ্তভাবে আইএমজি ট্যাগ বলা হয়। এই হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, এটাই শেষ, ইমেজ ট্যাগ কিন্তু শেষ। এই জায়গায় আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি ইমেজটা কোথায় থেকে আনবেন? সোর্স। আপনার সোর্স ফাইলটা কোথায়? সেজন্য এস আর
সি সোর্স দেওয়ার পর এন্টার প্রেস করতে পারেন, কিংবা এই যে ডাবল সেমিকোলন এইভাবে দিতে পারেন। এখানে আপনি যেখান থেকে ইমেজটা আনবেন সেখানের ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখন আমাদের ইমেজ কোথায় থেকে আসবে এগুলো নয় আমি এখন লিখতেছি, কিন্তু ইমেজটা কোথায় থেকে আসবে? ইমেজটা আসবে কোন একটা ফোল্ডার থেকে। কোথায় থেকে আসবে? কারণ ইমেজটা যদি আমি আমার ফোল্ডারে না রাখি তাহলে কি আমার এখানে শো করবে? শো করবে না। তার মানে ইমেজটাকে প্রথমে আমার ফাইলের কাছে কোন একটা ফোল্ডারে রাখতে হবে। সো আমার যেখানে ফাইলটা আছে সেখানে আমি একটা ফোল্ডার করব। যেহেতু আমি ইমেজ রাখতেছি, ইমেজ রাখার জন্য ফোল্ডার বানাতে হয়, আর ফাইল রাখার জন্য ফাইল বানাতে হয়, কোন লেখালেখি লেখার জন্য ফাইল বানাতে হয়, আর ইমেজ রাখার জন্য কি করতে হয়? ফোল্ডার তৈরি করতে হয়। আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমি ফোল্ডার বাটনে ক্লিক করব। ফোল্ডারটা আমি রিনেম করি, ফোল্ডারের নাম দিচ্ছি যেহেতু একাধিক ইমেজ হবে সেজন্য IMAGES ইমেজেস, ইমেজেস একটা ফোল্ডার করলাম। তার মানে আমার HTML এর ফাইলের সাথে আমি একটা ইমেজ ফোল্ডার তৈরি করলাম। আসলে একটা ছবি নেই আমার। আমি কপি করে এই যে ইমেজের ভিতরে আমি এখানে ইমেজটা রেখে দিলাম। ওকে, আমি এই ইমেজটাকে রিনেম করতেছি। আমার ইচ্ছা আমার মতো করে করতে পারি, আপনিও আপনার মতো করে রিনেম করতে পারেন। তো আমি যদি এখানে দেই রাকিব আন্ডারস্কোর রাফিন স্কোর শাফিন, রিনেমটা একটু বড়ই করলাম। আপনারা এ দিতে পারেন, আপনারা দিচ্ছে। সো আমি এটা দিয়েছি, ছেড়ে দিচ্ছি, রিনেমটা হয়ে গিয়েছে। এখন আমার এখানে সোর্স ফাইল কি? আমার আমি কিন্তু এখন আছি index.html এ। কোথায় আছি? index.html এ। সো index.html থেকে আমাকে যেতে হবে ইমেজেস ফোল্ডারে। আমি আছি এখানে, সো এখান থেকে যেতে হবে আমার ইমেজেস ফোল্ডারে। তাহলে আমি কি এখানে প্রথমে আমি একটা স্ল্যাশ দেব, স্ল্যাশ দেব কারণ আমি ইমেজেস ফোল্ডারে আমি প্রবেশ করতেছি। ইমেজেস, আমি ইমেজেস ফোল্ডারে কিন্তু প্রবেশ করছি। স্ল্যাশ, তারপর কি আছে আমার যে রিনেম করেছি আমি যে ইমেজটার নাম, রিনেমে যাচ্ছি, যাওয়ার পর কন্ট্রোল এ কন্ট্রোল এস পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে এখন এস দেই, এস দিয়ে সেভ করি, তাহলে আমার ইমেজটা কি শো করবে? কে কে শো করবে পক্ষে আছেন, কে কে নাই করবে না এই পক্ষে আছেন বলেন তো? শো করবে কি করবে না, কে কোন পক্ষে আছেন বলেন? আপনি তো সেভ দেননি, আমি শুনি নাই। সেভ দিয়েছেন কি? হ্যাঁ আমি সেভ দিয়েছি। সেভ না দিলে তো শো করার কথা হ্যাঁ না। সেভ দিয়েছি আমি। করার কথা স্যার। করার কথা এমন কেউ আছেন যে সেভ স্যার এটা শো করবে না? জাস্ট আমি একটা লোক চাচ্ছি যে কেউ আছেন কিনা যে না শো করবে না। সজীব কি শো করবে না? 9:45 মেসেজ, লেটেস্ট মেসেজ। সজীব করবে, সাইফুল করবে, সৌরভ করবে, শো করবে, আফসানা মিমি শো করবে, ইসরাত জাহান বৃতি শো করবে। আমি সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবাই একযোগে। কিছুক্ষণ পর এসে বলবে স্যার কমেন্ট করার অপশনটা পাই নাই। মোবাইল থেকে জয়েন করেছি তো ওইখানে কমেন্ট করার অপশনটা নাই স্যার, বাটনটা কোথায় যে হারিয়ে গেছে। আর কেউ নাই? আমি জাস্ট এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখানে চলে যাই। শবনম করবে, ওকে, আলামিন করবে, মুশফিক করবে, করছে ইমেজ শো দেখেন তো।
আচ্ছা ইমেজটা শো করে নাই কারণ আমি যখন ইন্সপেক্ট করি ইমেজটা শো করে নাই। সিরাজুল আছে ওকে সিরাজুল ইসলাম বলেন ইমেজটা কেন শো করে নাই, বা আলামিন বলেন, আলামিন আপনি বলেন তো ইমেজটা কেন শো করে নাই স্যার? স্যার আমাদের ফাইলটা কারেক্ট হয়নি মেবি। কোথায় ভুল আছে? এস শুধু একটা ভুল আছে, সামান্য একটা ভুল। কোথায় ভুলটা আছে বলেন? ও এখানে তো শেষ করা হয়েছে, শেষ করা হয় নাই। না স্যার শেষ ইমেজটা একটা শেষ করা হয় না স্যার, ইমেজ শেষ ইমেজ ট্যাগটার শুধু শুরু আছে, শেষ নাই, এটা আমি বলছি। শেষ নাই। ইমেজ ট্যাগ শুরু আছে বাট শেষ নেই। বলেন কোথায় ভুলটা হয়েছে? ইমেজের আগে স্ল্যাশ দেওয়া হয়েছে তাই আসে নাই। রাইট। কে বলছেন? সজীব। সজীব। ওয়াও, সজীব নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখছে। আচ্ছা ঘটনা যেটা ঘটছে, আমি কিন্তু প্রথমেই ইমেজ যে ফোল্ডার, প্রথমে কি আপনি ইমেজ ফোল্ডারে ঢুকে গেছেন না প্রথম ইমেজ ঠিকানাটা পাইছেন? আপনি যে কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করেন আগে কি ঘরটা দেখবেন নাকি ঘরের দরজার ভিতরে আগে ঢুকবেন? আগে আমরা কি করি, ঘরের ভিতরে ঢুকি না ঘরটা আগে দেখি? সো আমরা যে ঘরটা আমরা এখন দেখলাম মানে ফোল্ডারটা পেয়েছি, সেই জন্য ফোল্ডার নামটা দিয়েছি। দেওয়ার পর আমি দরজা খোলার জন্য এখানে স্ল্যাশ, যে আমি ফোল্ডারের ভিতরে প্রবেশ করছি সেজন্য আমি স্ল্যাশটা ইউজ করেছি, আর এখানে ফাইলের নাম দিয়েছি কন্ট্রোল এস। সজীব আপনি শিওর এখন শো করবে? হ্যাঁ এখন করবে। শিওর? যদি শো না করে বলেন, শো না করলে আপনি কি শাস্তি দিলে আপনি নিবেন? আপনি চ্যালেঞ্জ করতে চান যে স্যার শো করবেই? চ্যালেঞ্জ করতে যাচ্ছি না। না 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 আমি কিন্তু আপনার বিপক্ষে না, যে না আপনার সাথে চ্যালেঞ্জ করলে বিয়াদ্দ হবে, বিষয়টা এমন না। আমি কিন্তু পক্ষে বিপক্ষে কোনো দিকেই নাই, আমি জাস্ট আপনার কনফিডেন্ট লেভেলটা যাচাই করতে যাচ্ছি। সো আপনি কি কনফিডেন্ট যে হ্যাঁ স্যার এটা শো করবে? মাস্ট করবে। এখানে কেউ আছেন যে করবে না? এমন কেউ আছেন যে করবে না? একজন ব্যক্তি চাচ্ছি, শুধু একজন ব্যক্তি যে করবে না। সবাই একটু বই ভাব আছে ভিতরে যে স্যার কি না কি হয়। ওকে গাইস অলরেডি করে ফেলছে। ইয়াস, উড়ি বাবা বিশাল বড় ছবি। আচ্ছা আমি যদি কন্ট্রোল মাইনাস ক্লিক করি তাহলে দেখা যাবে। হ্যাঁ দেখছেন সবাই ছবিটা আমি একটু ছোট করি। ছবিটা ছোট করার জন্য এখান থেকে এডিট থেকে রিসাইজ, সম্ভবত পিক্সেল। ও মাই গড অনেক বড়। আচ্ছা আমি দিচ্ছি 1200। ওকে আবার সেভ করতে হবে। সেভ। ইয়েস এখন ছোট হয়ে গেছে। তাহলে আপনাকে যদি বলা হয়, আমি যদি ধরুন এখানে ইমেজ ফাইল, একটা ইমেজ না দিয়ে যদি আমি দিই এখানে রাকিব, আফসানা মিমি, বলেন এখন কি আমার ইমেজটা শো করবে? আমি এখানে ফোল্ডার নাম দিয়েছি রাকিব, ইমেজ না দিয়ে, এখানে কোড করেছি এটা। এখন কি ইমেজটা শো করবে আফসানা মিমি? আফসানা মিমি আপনি কি শুনতে পাচ্ছেন? শামিম জি স্যার। এখন কি ইমেজটা শো করবে? করবে স্যার।
আপনি আবার দেখেন এখানে আমার ইমেজের ফাইলের পরিবর্তে আমি দিচ্ছি রাকিব। রাকিব ফোল্ডারের নিচে আমার একটা ইমেজ, ঠিক এখানে আমার স্যার এটা ফোল্ডার সোর্স ফাইলে দিয়েছি ইমেজেস রাকিব, তারপরে আমার ফাইল নাম। সো এখানে কি শো করবে? না করবে না। তাহলে স্যার করবে না স্যার, স্যার এখানে রাকিব লিখতে হবে। কোথায়? ইমেজের পরিবর্তে? ওই জি স্যার, ইমেজের পরিবর্তে। ওকে, লিখলাম কন্ট্রোল এস। শো করে নাই কেন? শো করেছে না? আচ্ছা, ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা হয় না? না, ছোট হাতের বড় হাতের সমস্যা হয় না। আমি তো ভেবেছিলাম সমস্যা হবে। এই যে আমার ফাইল ফোল্ডারটা কিন্তু বড় হাতের, কিন্তু এখানে আমি দিয়েছি ছোট হাতের, সরি এখানে দিয়েছি বড় হাতের, কিন্তু পেয়েছে। তার মানে ছোট হাতের বড় হাতের এটা কোনো একটা ফ্যাক্টর না। ঠিক আছে, ধন্যবাদ। মাইক্রোফোন অফ করেন, আপনাকে আর ডাকবো না আমি। ইমেজেস, আমি আবার ইমেজেস চলে যাচ্ছি। সো ইমেজেসে যখন যাব, এখন আমি এই ইমেজেসের ভিতরে এই ছবি তো একটা আছে, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারের নাম দিলাম ধরেন রাকিব, জান রাকিব দিলাম। এই রাকিবের ভিতরে আমি একটা ইমেজ রাখবো। কাট করে নিয়ে এটার নাম দিলাম 1.png, ঠিক আছে? তার মানে দেখেন মিস্টার সিরাজুল ইসলাম, আপনাকে প্রশ্ন করব, আপনি একটু খেয়াল রাখবেন। আমি এখানে ব্যাচ 5 এর আমি আছি index.html এ। তারপর আমার একটা ইমেজ রেখেছি, ইমেজের মধ্যে একটা ফাইল আছে, দ্যাট মিন্স একটা ছবি আছে। আবার ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আরেকটা ইমেজ আছে। এখন আমি যদি এই ইমেজটাকে ধরতে চাই, তাহলে আমার এখানে সোর্স ফাইলটা কি হবে? সিরাজুল ইসলাম বলেন। আমি যদি 1.png যে ইমেজটা, সেই এই ইমেজটাকে যদি আমি ধরতে চাই বা শো করাতে চাই, তাহলে আমার সোর্স ফাইলটা কি হবে? বলতে পারবেন মিস্টার সিরাজুল ইসলাম? সিরাজুল নাই, সাইফুল ইসলাম পারবেন? জি চেষ্টা করতে পারি। জি জি, শুরু করেন তাহলে। আমি আছি ইমেজেস, আমি ইমেজেস ফাইলের ভিতর আমার ইমেজটা আছে। সো আমাকে প্রথমে যেতে হবে ইমেজেস, আমি এটা বলে দিচ্ছি। তারপর জি জি, তারপরে স্ল্যাশ দিয়ে আমি স্ল্যাশ কেন দেব? আমি স্ল্যাশ কেন দেব? রাকিব, আমি স্ল্যাশ কেন দেব? মানে আমি আরেকটা ভিতরে, জি এটার ভিতরে একটা ফোল্ডারে ঢুকছে, যেহেতু টার্গেট ইমেজ। ওকে, আমি যদি কোনো ফোল্ডারে প্রবেশ করতে চাই তাহলে স্ল্যাশ দিয়ে প্রবেশ করতে হবে। তারপর রাকিব, কারণ আমার আরেকটা ফোল্ডার আছে, তাই না? রাকিব, তারপর জি জি ওকে, জি, তারপরে আরেকটা স্ল্যাশ দিয়ে এবার আমি টার্গেট যে ফাইল সেটা 1.png ওটা আমরা লিখব। কন্ট্রোল এস। জি জি, আচ্ছা, এটা শো করবে কে কে এর পক্ষে আছেন? এখন ফাইলটা শো করবে, এটা পক্ষে কে কে আছেন? হাত তোলেন, সবাই কমেন্ট করেন। সবাই কমেন্ট করেন, সবাই।
কমেন্টের সংখ্যা কম আসতেছে। ওকে, আপনারা কমেন্ট করেছেন, দ্যাট মিন্স আপনারা বুঝে গেছেন যে কিভাবে আনতে হয়। অর্থাৎ আমার যদি একটা ফোল্ডারের ভিতরে আরো 10টা ফোল্ডার থাকে, তারপর ফাইল থাকে, আমি কি খুঁজে বের করতে পারবো? দেখি আমরা এটা আসছে কিনা। জাস্ট কন্ট্রোল আর অথবা এখানে দেব, চলে আসছে। তাহলে ইমেজ কিভাবে শো করাতে হয়, ফাইলের ভিতর থেকে কিভাবে ইমেজের সোর্স ইউআরএলটা বের করতে হয়, এটা কি আমরা পারছি? এই যে সোর্স ইউআরএল বলতে এটা কিন্তু সোর্স ইউআরএল। এই যে আমি যে এখানে যে স্ল্যাশ করি, এই যে HTML এর পরে যে আমি দেই এইভাবে স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ রাকিব, তারপর ডট সরি স্ল্যাশ 1 ডট png, এন্টার। আচ্ছা, এটা ওইভাবে পাবে না, না এইভাবে আসবে, আসার কথাও না। ওকে, ইমেজ ট্যাগ কিভাবে অ্যাড করতে হয় এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? যে আমি স্যার আমি এটা বুঝি নাই আসলে ইমেজ ট্যাগটা কিভাবে অ্যাড করতে হয়। আমরা কি সবাই বুঝছি? জি স্যার, বুঝছি না। খুব কঠিন মনে হয় অনলাইনে ক্লাসগুলো? আমাদের ভিতরে অনেক একটা কনফিউশন থাকে যে স্যার অফলাইনে ক্লাসগুলো তো অনেক ভালো, স্যারকে অনেক কোশ্চেন করার একটা সুযোগ থাকে, স্যারের সামনে গিয়ে ক্লাস করার একটা সুযোগ থাকে, একটা প্র্যাকটিক্যাল জিনিস আর একটা অনলাইন। তো এই যে আমার ক্লাস যে করতেছেন, অনলাইন কি অনলাইন মনে হচ্ছে নাকি অ্যাকচুয়ালি ইজি মনে হচ্ছে? খুব কঠিন মনে হয়? যেমন ইসরাত খুব কনফিউশনের মধ্যে ছিল প্রথম দিকে, অনেক কনফিউশন ছিল, যাক পরবর্তীতে সে এডমিশন নিয়েছে। এই যে আলামিন, যদি অনলাইনটা না থাকতো, আলামিন আজকে দুবাই থেকে কিন্তু সে ক্লাস করতে পারতো না বা কোর্স করতে পারতো না। এই যে মিম আছে, সে কিন্তু ব্রাজিল থেকে করতে পারতো না, তাই না? এটাই তো সত্য কথা। তাহলে ইমেজ ট্যাগ আর বোঝানোর কিছুই নাই, আছে কি? ওকে, এখন ইমেজ ট্যাগ কি কেউ লিংক আপ করতে পারবেন যে আমি ইমেজ ট্যাগে ক্লিক করলে রাকিব স্যারের প্রোফাইলে চলে যাবে? পারবেন? রাফি সাউন্ড কমাও। ওকে, ইসরাত জান বৃতি আপনি আছেন? ইসরাত কথা বলেন। বা সিম্পল যদি ওয়েব রাকিব দিয়েও সার্চ করেন গুগলে, আমার ফেসবুক প্রোফাইল চলে আসবে। এই যে ওয়েব রাকিব। ইসরাত কথা বলেন। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার যে ইমেজটা এখন শো করতেছে, ধরেন সরি 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 ও আমার ফায়ারবক্স ওপেন হয়েছে। এই যে একটা ইমেজ আছে, আমি চাচ্ছি ইমেজটা লিংক আপ হবে, মানে লিংকিং ইউআরএল অ্যাড করব ইমেজের মধ্যে, হাইপার লিংক অ্যাড করব। এখানে ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইলে যাবে। এটা পারবেন অ্যাড করতে ইমেজটাকে? এই ইমেজটাকে কিভাবে বলেন তো, আপনি বলেন আমি করি। স্যার ওই যে আমরা প্রথমে যেভাবে করলাম না, যে লিংক আপ করার জন্য বলেন আপনি কিভাবে, আপনি বলেন আমি লিখতেছি। স্যার আমি তো বলতে পারবো না, এমনিতে করতে পারবো। লেস দেন গ্রেটার দেন তারপর এ শুরু, তাই না? তো লেস দেন গ্রেটার দেন তারপর এটাকে আবার শেষ করব, তারপর আমরা এর পরে স্পেস সরি
এরপর আমরা স্পেস দেব, স্পেস দিয়ে এই হাইপার রেফারেন্স এখানে আমি জাস্ট প্রোফাইল লিংকটা দিয়ে দেব, তাই না? এখন আমার এই ইমেজটা কি করব, এই ইমেজটা এর মাঝখানে বসিয়ে দেব, তাই কি? কন্ট্রোল এস, একদম ইজি, প্র্যাকটিস করলে একদম সহজ হবে। এখন এটা যে লিংক হইছে আমরা কিভাবে বুঝবো? যখন ক্লিক এখানে রাখবো, দেখেন হ্যান্ডস আপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইলে যাবে। এই হলো আমার ফেসবুক প্রোফাইল, ওয়েব রাকিব। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বুঝতে কোনো সমস্যা আছে কোনো বিষয়? দেখেন তো উপর থেকে একদম নিচ পর্যন্ত সবাই। এইচ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, পি ট্যাগ, বোল্ড ট্যাগ, তারপর বিআর ট্যাগ, বাটন ট্যাগ, আইডি, ক্লাস, ইমেজ ট্যাগ। কারো কোনো কোশ্চেন আছে আজকের এই ক্লাসের উপর? নাই, থাকার কথা না। সবাইকে 2 মিনিট সময় দিলাম, দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের ফ্রিল্যান্সিং জীবন অনেক 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 কি বলবো, এনজয়েবল হোক, সেই আশা করছি, সেই দোয়া করছি আপনাদের জন্য, এবং আশা করছি আপনারা পারবেন। কারণ এখানে আমি যাদেরকে সিলেক্ট করেছি, এখানে যারা আছেন স্টিল, যতজনই আছেন 15-16 জন, আমি যদি ইন্টারভিউ না নিতাম, শুধু ইংরেজি দুর্বলতা আছে, যদি আমি একদম ইন্টারভিউ ইংরেজি জানে এই জিনিসটা না জেনেও যদি আমি স্টুডেন্ট নিতাম, আজকে আমার ক্লাসে 50 জন মানে 50 জন স্টুডেন্ট থাকতো কমপক্ষে, কমপক্ষে 50 জন। আর শুধু অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ নাই, সেটা জিজ্ঞেস করে যদি আমি এডমিশন নিতাম, তাহলে আমার 200 স্টুডেন্ট আমি এডমিশন নিতে পারতাম। আর 200 স্টুডেন্ট 5000 টাকা করে হলে কত টাকা? হিউজ। আর যদি আমি ইন্টারভিউ ছাড়া কোনো কিছু জিজ্ঞেস না করে জাস্ট ফোন দিলে আমি নিয়ে নিতাম, যে ইংরেজি জানেন কিনা, বা ইংলিশে কনভারসেশন করতে পারেন কিনা, আপনার সময় আছে কিনা, আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন, এরকম যদি কোশ্চেন না করে একদম লাড়ে নিতাম, তাহলে 40 জন স্টুডেন্ট নিতে পারতাম এই 5000 টাকা দিয়েই। এটা আপনারা বিশ্বাস করেন তো? এই যে প্রথম দিন যে ইন্টারভিউ ছিল, আপনার মনে আছে ক্লাস 9 একটা স্টুডেন্ট, সেই অনেক ব্রিলিয়েন্ট, কিন্তু ক্লাস 9 পরে আমি স্টুডেন্ট নিতে পারি না, সামনে এক্সাম, মেট্রিকটা অন্তত শেষ করুক। কি বিষয়টা এমনই তো, তাই না? তো প্রথম ব্যাচেরও কয়েকজন স্টুডেন্টকে আমি বাদ দিয়েছি উইলিংলি, আবার 1 জন বা 2 জন সেই ইচ্ছাকৃত জয়েন করতে পারেনি কোনো একটা কারণে, ল্যাপটপ সমস্যা হয়েছে বা ডেস্কটপ ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, এমন কিছু কারণ আছে। তো আমি যেহেতু আপনাদেরকে সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করেছি, একটা ইন্টারভিউর মাধ্যমে, একটা প্রসেসিং এর মাধ্যমে, তো আমি আশা করছি আপনারা সফল হবেন ইনশাল্লাহ। তবে সফল যে হবেন সেই কনফিডেন্টটা আপনাদের মধ্যে রাখতে হবে, যে না হ্যাঁ আমি সফল হব, আমি ফ্রিল্যান্সিং মার্কেট থেকে ইনকাম করব, যাই কিছু হোক না কেন, আই উইল গেট সাকসেস। এই জিনিসটা যদি আপনাদের নিজেদের মধ্যে লালন পালন করতে পারেন, তাহলে আপনি আমার জায়গা থেকে হেল্প করতে পারবো। আর যদি নিজের জায়গা থেকে কনফিডেন্ট লেভেলটা 0 রাখেন, তাহলে কিন্তু সম্ভব না। জাস্ট বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউর সেলফ, এই জিনিসটা যে মনে রাখবেন, সে অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসটা হবে আমাদের সোমবার রাত কয়টায়? 8টায় ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আজকে আমার অফিসে একটু ঝামেলা ছিল, বৃহস্পতিবার আপনারা জানেন, তবে সব সময় এটা হয় না, আজকে আনফরচুনেটলি হয়েছে। আই এম সরি ফর দ্যাট। কেউ কি কোনো কিছু বলতে চান? যে কোনো ব্যাপারে কোনো কিছু শেয়ার করতে চান? যে কোনো বিষয় শেয়ার করতে পারেন। ইটস লাইক এখানে একটা আমরা খুব একটা কমিউনিটি আমরা সৃষ্টি করেছি এখানে, ইটস লাইক এ ফ্যামিলি। রাফি, ওপেন দ্য ডোর।
রাফি, ওপেন দ্য ডোর। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি মিস্টার সাইফুল বলেন। জি জি, প্রথম দিকে হয়তো একটা কথা আমি বুঝতে পারিনি, তো এটা একটু আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে ইউটিউবে ভিডিওগুলো আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো থাকে আমরা সেখান থেকে দেখতে পারবো, আর আমাদের মতো করে আমরা সেগুলো লিংক সেভ করে আমরা আবার পুনরায় কাজ করার সময় দেখতে পারবো। তো সেক্ষেত্রে একটা কথা বলেছিলেন যে কিছু ভিডিও হিডেন থাকবে, তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। না, হিডেন থাকবে পাবলিকের জন্য, আপনার জন্য না। অর্থাৎ হিডেন ভিডিওগুলো সেই দেখতে পাবে যার কাছে লিংকটা থাকবে। সো আপনি যখন লিংকে ক্লিক করবেন অটোমেটিক আপনি মানে ইউটিউবে 2-3 ধরনের ভিডিও পাবলিশ করা যায়। একটা হলো পাবলিক, আর একটা হলো প্রাইভেট, আর একটা হলো লিস্টেড সম্ভবত, বা আনলিস্ট এরকম কিছু একটা। তো আনলিস্ট হলো যে যার কাছে লিংক থাকবে সে শুধু ভিউ করতে পারবে। আচ্ছা, তারপর আমরা লিংকগুলো যদি রেখে দিই আমরা ওগুলো মানে পাবলিকলি হিডেন করলেও আমরা দেখতে পাবো, হ্যাঁ, এরকম? পাবলিকলি হিডেন করার পরও আপনি দেখতে পারবেন। জি জি, গট ইট। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমে যেটা বলছি এখনো বলতেছি, আমরা যে যে প্রফেশনে থাকি না কেন আমাদের এই যে এনভায়রনমেন্টটা এটা কমন একটা এনভায়রনমেন্ট। তো আমরা আমাদের যার যার বয়স, যার যার সোসাইটি, যার যার অবস্থান, ওই জায়গা থেকে বের হয়ে এখানে আমরা একটা লেভেল, সবাই এক লেভেলে আছি এবং আমরা একজন আরেকজনের সহায়ক সেইভাবে বিবেচনা করে একজন আরেকজনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কালেক্ট করব, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। যে যত বড় এক্সট্রোভার্ট হবেন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে, যে যত এক্সট্রোভার্ট হবেন। আচ্ছা সাইফুল সাহেব, এক্সট্রোভার্টের মিনিংটা কি আসলে, মানে কি বাংলাটা কিভাবে আসলে আমরা বলতে পারি একটু বলেন তো আপনি। জি, এক্সট্রোভার্ট বলতে যেটা আমরা বোঝাই সাধারণত যারা হচ্ছে নিজেকে প্রকাশ করতে পারে সহজে, অর্থাৎ মানুষের সাথে মেশার যে ব্যাপারটা, কথাবার্তা মানে বলে সবার সাথে খুব যেটাকে আমরা বলি যে মিশুক, এই জিনিসটা যারা শো করতে পারে সব জিনিসে অ্যাডভান্স থাকতে পারে মানে আচরণের ক্ষেত্রে। আর তার অপোজিট হচ্ছে ইন্ট্রোভার্ট, যারা আর কি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, কিছু শো করতে পারে না ইচ্ছে করলেই। যারা নিজেদেরকে লুকিয়ে রাখে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। একটা হাদিস আমি শুনেছিলাম একটা জায়গায় এরকম, এক শ্রেণীর লোক জান্নাতও যাবে না জাহান্নামেও যাবে না, যারা ইসলাম অর্থাৎ ঈমান পাওয়ার পর সে অন্য কাউকে শিক্ষা দিল না বা অন্য কাউকে আহ্বান জানাইলো না। ধরেন আমি একজন ইমানদার, আমি নামাজ রোজা পড়তেছি, কিন্তু আমি কখনো আমার ওয়াইফকে বলি নাই যে তুমি নামাজ পড়ো, বা আমার সন্তানকে সেই শিক্ষাটা দিইনি। আমি আমার মতো করে ইবাদত বন্দি করে একসাথে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা, আর কাউকে নেব না বা কাউকে শিখাবো না। এরকম শ্রেণীর লোকজন জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না। এটা একটা হাদিস আমি শুনেছিলাম। তো আপনি তো ইংলিশ টিচার, আপনি আছেন, শবনম আছে, ওনারা ইংলিশ টিচার। একজন ব্যক্তি যখন সে যদি স্পিকিং এ ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চায় বা ইংলিশে প্র্যাকটিস করতে চায়, আমরা জানি আমাদের সোসাইটিতে অনেক ভালো ভালো স্টুডেন্টরা আছে যারা ইংরেজিতে মাস্টার্স অনার্স মাস্টার্স করেছে কিংবা ইংরেজি ভালো জানে, লিখতে পারে, বাট মুখে বলতে পারে না, স্পিকিংটা পারে না। সো একজন স্টুডেন্ট তার স্পিকিং এর 100 না অন্তত 90% যদি ফ্লুয়েন্সিটা আনতে চায়, প্রথমে তার কি করতে হবে আপনার জায়গা থেকে? জি, যতটাই একটা মানুষ আসলে আচরণগত ভাবে সবাই একরকম না, যতই ইন্ট্রোভার্ট হোক না কেন, এই ক্ষেত্রে অবশ্যই তাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, ফ্রেন্ড সাইকেল তৈরি করতে হবে যারা ইংরেজি শিখতে চায়। অর্থাৎ কথা না বলে, যেমন সাইকেল চালানো শিখতে গেলে তো সাইকেলে উঠে পড়তে হবে, ঠিক এরকম এক্স্যাক্টলি আসলে যতই ইন্ট্রোভার্ট হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রোভার্ট হতেই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্র্যাকটিসটা করতে হবে। ওকে সাইফুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ভেরি ইনফরমেটিভ একটা সেন্টেন্স। এটা আমি মিন করতে চাচ্ছিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ওনার মাধ্যমে বুঝিয়েছি। সো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এক্সট্রোভার্ট হওয়ার কতটা গুরুত্ব বহন করে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে, এবং এটা তো স্পিকিং এ বা অন্যান্য সেক্টরগুলোতে আছেই। সো আপনারা যত এক্সট্রোভার্ট হবেন, যত মানুষের সাথে মিশবেন, একজন অন্যকে হেল্প করবেন। আপনি যদি কাউকে হেল্প করেন, ইট ডাজন্ট মিন আপনি ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন না। ইনফ্যাক্ট আপনি কিন্তু শিখাতে গিয়ে শিখছেন। দেখেন আমি যে এই কোডিং গুলো আপনাদেরকে শিখাচ্ছি, আমি কিন্তু শিখছি, আমি স্টিল লার্নিং ফ্রম ইউ। যখন আপনাদেরকে শিখাতে যাই অনেক কিছু আছে আমার হঠাৎ করে মনে পড়ে না, আপনাদেরকে শিখাতে গিয়ে আমার মনে পড়ে। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সো সবাই প্র্যাকটিস করবেন, একজন আরেকজনের সাথে ফ্রেন্ডলি আলোচনা করবেন, বসবেন। আর আমি গ্রুপটা এখন খুলছি না, কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা স্টেবিলিটি থাকতে হবে।
এখনো একজন দুইজন মিসিং আছেন। সো ২-৩টা ক্লাস যাওয়ার পর আমরা সবাই একটা জায়গায় স্থির হব। স্থির হলে আমাদের ক্লাসটা কারণ আপনি জানেন ফ্রিল্যান্সিং এ ২০ জন স্টুডেন্ট আসার পর ২ দিন পর বা ১০ দিন পর ১ মাস পর ২০ জনের জায়গায় ১৯ জন হয়ে যায়। সো যদি আমরা এখন গ্রুপ খুলি এটা প্রবলেম আছে। আমরা কই আর ২-৩টা ক্লাস শেষ করি। তারপর আমরা ইনশাআল্লাহ গ্রুপ খুলবো। গ্রুপ খুললে আমরা একজন আরেকজনের সাথে আরো একটু যে আমাদের পার্সোনাল রিলেশনশিপটা আরেকটু বিল্ড আপ হবে। তবে এই যে আমি সবাইকে ডাকি, অনেককে ডাকি না। কিন্তু কথা বলার কিন্তু সুযোগ দেই। আমি চাই যে যখন আমি কথা বলার সুযোগ দেব আপনারা সবাই কথা বলবেন। হোক টপিক কোন একটা ইম্পোর্টেন্ট টপিক হোক কিংবা হইতে পারে আপনার একটা ব্যক্তিগত সমস্যা বা হতে পারে এটা মনে হয় আমরা হাসতে পারি। তারপরে আমি চাই যে আপনি এখানে আসেন। কথা বলেন। আমাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে আমরা ক্লাসের অবসর সময়ে কথা বলি নাই, ক্যান্টিনে বা টিচার আসার আগে একটু গল্পগুজব করি। সো আমরাও এখানে ৫-১০ মিনিট গল্পগুজব করব। তাতে মনে হয় না আমাদের মূল্যবান সময়টা ঐরকম ভাবে নষ্ট হবে। কারণ আপনারা যতই ব্যস্ত হন আমার চেয়ে ব্যস্ত মনে হয় না। আর হইলো আই ডোন্ট নো কিন্তু আমি আরো অনেক ব্যস্ত। সো আমি যদি আপনাদেরকে সময় দিতে পারি এটা গসিপ করার জন্য ৫ মিনিট বা ১০ মিনিট আপনারা নিশ্চয়ই পারবেন, তাই না? ওকে, কেউ আর কোনো কিছু কেউ বলতে চান? কিছু এনিথিং? ৫ মিনিট সময় আছে। স্যার জি। ইউটিউবের লিংকটা আচ্ছা, ইউটিউবের লিংকটা আমি ইউটিউবের লিংকটা ওকে ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ওইখানে ভিডিও নোটিফিকেশন পাবেন। আর তাছাড়া আমি প্রত্যেকটা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেই। এটাও দিয়ে দেব। এই ক্লাসটাকে নাম দিচ্ছি আমি ক্লাস নাম্বার 1 হাউ টু লার্ন এইচটিএমএল ক্লাস নাম্বার 1, ঠিক আছে? এটা কারণ আজকে তো আমরা এইচটিএমএল 1 থেকেই শিখিয়েছি, তাই না? প্রথম থেকে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই অনেক অনেক ভালো থাকেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।